নমস্কার, রেজ অফ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সমরেশ মজুমদারের লেখা অর্জুনের বিখ্যাত রহস্য কাহিনী দিন দুপুরেই রাত দুপুরের প্রথম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। হাতে কোনো কাজ না থাকলে অমল সোমের বাড়িতে আড্ডা মারার সুযোগ হয়, আর এই সুযোগ মানে অনেক কিছু অজানা তথ্য জেনে নেওয়া। কিন্তু অমল সোম এখন জলপাইগুড়িতে নেই। তিনি আজকাল মাঝে মাঝেই উধাও হয়ে যান। সত্য সন্ধানে তার তেমন আগ্রহ নেই। এই রকম সময় অর্জুনের খুব খারাপ কাটে। মা এককালে বলতেন, ওসব শখের গোয়েন্দাগিরি ছেড়ে চাকরি বাকরির চেষ্টা কর। এখন তো তোর সঙ্গে কত বড় বড় লোকের জানাশোনা হয়েছে। এসপি রায়ের ছেলে এপি রায় তোকে তো খুব পছন্দ করে, ওকে গিয়ে বল চা বাগানে চাকরি দিতে। কথাগুলো অর্জুনের কানে ঢোকেনি। বাঁধা ধরা চাকরি করা তার পোষাবে না। মাঝে মধ্যে যে সেসব কেস পেয়েছে তার দক্ষিণায় মোটামুটি চলছে। জলপাইগুড়ি বলে সত্য সন্ধানের কাজ বেশি পাওয়া যায় না। যদি সে কলকাতায় থাকতো তাহলে অন্য চিন্তা করতে নিশ্চয়ই মা বলতেন না। অমল সোম না থাকলে রোজ একবার ওর বাড়িতে যায় অর্জুন। অমল সোমের পরিচারক বোবা কালা হাবু তাকে দেখতে পেয়ে খুশি হয়। আজ সকালে নিজের লাল বাইকে চেপে অর্জুন হাকিম পাড়ায় গেল। অমল সোমের বাড়ির বাগানের গেটের পাশে দুজন বসে আছে। একজন তো হাবু, অন্যজন কালো পোশাক পরা দাড়িওয়ালা এক পৌর। দাড়িতে সাদা ছোপ লেগেছে। দাড়িওয়ালা এক নাগারে বলে যাচ্ছিল, আর হাবু মাথা নেড়ে যাচ্ছে সমানে। অর্জুনের হাসি পেল। ইশারা ছাড়া যে কোনো কথা শুনতে পায় না বলেই বোঝে না সেই হাবু ওভাবে মাথা নাড়ছে কেন। বাইকের আওয়াজও হাবু শুনতে পেল না। দাড়িওয়ালা কথা বন্ধ করে তার দিকে মুখ ঘোরায়। এবার হাবু তাকে দেখতে পেয়েই তরাং করে উঠে দাঁড়িয়ে অ অ শব্দ তুলে ইশারায় বোঝাবার চেষ্টা করতে লাগলো কিছু। বাইক থেকে নেমে অর্জুন দাড়িওয়ালাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? দাড়িওয়ালা বলল, ব্যাপারটা কি তা জানতে জানতে জীবন কেটে যায়, কিন্তু জানা হয় কই। আচ্ছা বলুন তো, আমার বাপ ঠাকুরদা তার বাবা কেন জন্মেছিলেন? অর্জুন বলল, তারা না জন্মগ্রহণ করলে আপনি এখানে বসে থাকতে পারতেন না, তাই। হাবুকে কি বোঝাচ্ছিলেন? বেচারা খুব ভয় পাচ্ছে একা থাকে বলে। আমি বললাম, তোর কোনো ভয় নেই, তবে ওকে 3টে জিনিস জোগাড় করতে হবে। কীরকম? একটা কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে। 2 নম্বর হলো একটা কানা কাক। জন্ম থেকেই তাকে কানা হতে হবে, কেউ ঢিল ছুঁড়ে কানা করে দিলে চলবে না। 3 নম্বর হলো একটা খোঁড়া শকুন। ওই একই ব্যাপার, জন্ম থেকেই খোঁড়া হতে হবে। এই 3 রকম প্রাণী জোগাড় করলে ওর কোনো ভয় থাকবে না আর। অর্জুনের হাসি পাচ্ছিল। মানুষের বিশ্বাস অন্ধ হলে সে কি না ভাবতে পারে। তবে ওই 3 পশু ও পাখির নির্বাচনে বুদ্ধির ছাপ আছে। কালো বেড়াল, কানা কাক আর খোঁড়া শকুনের কথা শুনলে বেশ ছমছমে পরিবেশ তৈরি হয়। এদের দিয়ে কি হবে? অর্জুন জিজ্ঞেস করল। আমরা যা দেখতে পাই না, এরা তা দেখতে পায়। এই যে আমাদের চারপাশে অজস্র আত্মা ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদের দেখতে পাচ্ছেন? না থাকলে কি করে দেখতে পাবো? লোকটি উঠে দাঁড়ালো। অর্জুন দেখল ওর কাঁধে একটা বড় সড়ো ঝোলা রয়েছে। লোকটি শান্ত মুখে জিজ্ঞেস করল, আপনাকে একটা প্রশ্ন করব বাবু? নিশ্চয়ই। আপনার মা বাবা বেঁচে আছেন? মা আছেন, বাবা নেই। ও, তা তিনি যখন গত হয়েছিলেন তখন তার শ্রাদ্ধ হয়েছিল? হ্যাঁ। তাহলে শ্রাদ্ধ কেন করা হয়? মৃত মানুষের আত্মাকে মুক্তি দিতে। ওই যে পিণ্ডদান করা হয় তা তো আত্মার উদ্দেশ্যেই। তাতেও যাদের মন ভরে না তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করে। এরপর আপনি বলবেন আপনার বাবার আত্মা ছিল না, সবাই মিছিমিছি শ্রাদ্ধ করেছে। অর্জুন ভালো করে দেখল লোকটি অবশ্যই বুদ্ধিমান, কিন্তু কি উদ্দেশ্যেও হাবুর মাথা খাওয়ার চেষ্টা করছে তা ধরা যাচ্ছে না।
লোকটি বলল, চুপ করে থাকবেন না, জবাব দিন বাবু। এটা হিন্দুদের প্রচলিত বিশ্বাস, কোনো প্রমাণ নেই। যেহেতু যুগ যুগ ধরে করে আসা হচ্ছে, তাই সবাই করে। যার পেছনে কোনো যুক্তি নেই, তা যুগ যুগ ধরে চলতে পারে না বাবু। আত্মা নেই এ কথা আপনি প্রমাণ করতে পারবেন না বলেই ব্যাপারটা মেনে নিচ্ছেন। তা যা বলছিলাম, সেই তেনাদের ওই বেড়াল, কাক আর শকুন দেখতে পায়। চমৎকার, আপনার বিশ্বাস হচ্ছে না। কালো বেড়াল প্রচুর দেখা যায়। বাকি দুটো পাখির খবর আপনি জানেন? অবশ্যই। সেনপাড়ায় বলাই মিত্তির মশাইকে আপনি চেনেন? ব্যবসা করতেন। 3 বছর হলো গত হয়েছেন। শ্রাদ্ধ শান্তি হয়েছে, গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসা হয়েছে, কিন্তু তবু তার আত্মার শান্তি হয়নি। ও বাড়ি ছেড়ে তিনি কিছুতেই যাচ্ছেন না। শেষ পর্যন্ত আমার কথায় মিত্তির মশাইয়ের ছেলে ওই 3টে প্রাণীকে জোগাড় করেছেন আজ। আমি সেই উদ্দেশ্যেই এসেছিলাম। আগে এসে পড়েছি বলে ভাবলাম যাই, একবার বড়বাবুর সঙ্গে দেখা করে আসি। লোকটি হাবুর দিকে তাকিয়ে বলল, চলি ভাই, যা বললাম খেয়াল রেখো। দেখো, ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। কথাগুলো বলে লোকটি অমল সোমের বাড়ির দিকে তাকালো। তারপর গেট খুলে কয়েক পা হেঁটে একটা টগর গাছের পাশে দাঁড়িয়ে সেখানকার মাটিকে প্রণাম করল। অর্জুন দেখল লোকটা দেখা দেখি হাবুও সেই জায়গাটার মাটিকে প্রণাম করল। এবার লোকটি প্রসন্ন মুখে হাঁটা শুরু করতেই অর্জুন বলল, আচ্ছা, এইসব বিশ্বাস নিয়ে আপনারা একটা আলাদা জগৎ তৈরি করে বেশ আছেন না? লোকটি বলল, তা শুন না আজ। কোথায়? ওই যে, যেখানে আমি যাচ্ছি, সেনপাড়ার মিত্তির মশাইয়ের বাড়িতে। নিজের চোখে সব দেখে শুনে নেবেন। বড়বাবু শুনলে বলবে, ঠিক করেছ গোরক্ষনাথ, চলি। গোরক্ষনাথ যে নাম রেখেছিল, তার তারিফ না করে পারল না অর্জুন। এদের কি করে বোঝানো যাবে যে এই সব কুসংস্কার দূর করা দরকার? এখন একটু একটু করে শ্রাদ্ধের প্রচলিত অনুষ্ঠান উঠে যাচ্ছে। মৃতের আত্মীয় বন্ধুরা সেই দিনে একত্রিত হয়ে তার আত্মার শান্তি প্রার্থনা করেন। তার প্রিয় গান গাওয়া হয়। অর্জুন দেখল বাগানে হাবু কেমন জবু থবু হয়ে দাঁড়িয়ে আছে। হাবুর গায়ে যে শক্তি আছে, তার ব্যবহারও যদি ঠিকঠাক করতে পারে, তাহলে কোনো কিছুতেই ভয় পাওয়া ওর উচিত নয়। সেই হাবু ভয় পেয়েছে কেন? সে সামনে গিয়ে ইশারা করে জিজ্ঞেস করল, কি হয়েছে? হাবু মাথা নেড়ে বোঝালো তার কিছু হয়নি। অর্জুন ইশারায় বোঝালো ওই লোকটাকে বাড়িতে ঢুকতে না দিতে। হাবু একটু ভাবল, তারপর আঙুল তুলে টগর গাছের পাশের মাটি দেখালো। অর্জুনের মনে পড়ল ওই জায়গাটার দিকে তাকিয়ে লোকটা প্রণাম করেছে। দেখা দেখি হাবুও, কিন্তু ঘাস মাটি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। লোকটা বড়বাবু বলল কাকে? অমলদাকে? প্রশ্নটা হাবুরকে করতেই সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। অর্জুন বেশ অবাক হলো। তার পক্ষে অমল সোম বাড়িতে থাকলে কে আসছে না আসছে তা জানা সম্ভব নয়, যদি অমলদা না বলেন। এ লোকটার কথা সে কখনো শোনেনি। ইদানিং অমল সোম একটু অন্যরকম হয়ে গিয়েছেন। ইদানিং বলা ভুল হলো, কয়েক বছর ধরে তিনি সত্য সন্ধানের কাজ আর করেন না। সারাক্ষণ হয় বই পড়েন, নয় চুপচাপ ভাবেন। আবার হঠাৎ হঠাৎ উধাও হয়ে যান হাবুর ওপর বাড়ি ছেড়ে দিয়ে। কিন্তু চিরকাল যে মানুষ বিজ্ঞানের সপক্ষে কথা বলে এলেন, তার পক্ষে এই লোকটাকে কি করে মেনে নেওয়া সম্ভব? অর্জুনের মনে পড়ল অমলদার শেলফে বেশ কিছু পরলোক সংক্রান্ত বই সে দেখেছে। অর্জুন এগিয়ে গিয়ে হাবুর দেখানো মাটিতে পা রাখতেই হাবু দ্রুত তাকে টেনে সরিয়ে দিল। তারপর চোখ পাকিয়ে রাগত ভঙ্গিতে ওরকম করতে নিষেধ করল। অর্জুন খুব অবাক হয়ে গেল। এরকম আচরণ হাবু কখনো তার সঙ্গে করেনি। এখন ওকে দেখে মনে হচ্ছে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করতে ও দ্বিধা করবে না। ব্যাপারটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল অর্জুনের। সে খুব বিমর্ষ ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের মধ্যে হাবু শান্ত হয়ে গেল।
তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অর্জুনের মনে হলো ওখানকার জমি ভালো করে দেখা দরকার। সে ইশারা করে হাবুকে ডাকতেই হাবু মাথা নিচু করেই এগিয়ে এলো। পকেট থেকে টাকা বাইর করে অর্জুন হাবুকে দিয়ে ইশারায় বলল সিগারেট কিনে আনতে। এই কাজটা হাবু এর আগেও করেছে, কোন ব্র্যান্ড তাও জানে। টাকা নিয়ে সে বেরিয়ে গেল। দোকান থেকে ফিরে আসতে হাবুর মিনিট 10 লাগবে। অর্জুন দ্রুত বাগানের এক কোণে রাখা কোদাল নিয়ে এসে জায়গাটাকে খুঁড়তে লাগলো। সামান্য গর্ত খুঁড়তেই খট করে শব্দ হলো। হাত ঢুকিয়ে জিনিসটাকে বের করলো অর্জুন। একটা 8 ইঞ্চি চওড়া স্টিলের বাক্স। বাক্সর ঢাকনা খুলতেই একটা লকেট দেখতে পেল সে। চেন ছাড়া লকেটটি চকচক করছে। একটা কালো সাপ কুণ্ডলি পাকিয়ে লকেটের চেহারা নিয়েছে। মুখটা সামান্য উঁচুতে, ফনা তোলা। খুব হালকা গালা বা ওই জাতীয় পদার্থে লকেটটা তৈরি। অর্জুন দ্রুত বাক্সটাকে পুঁতে ফেলে মাটি চাপা দিল। কোদাল সরিয়ে রেখে চেষ্টা করল যতটা সম্ভব মাটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না কিছুতেই। টগর গাছ থেকে পাতা ছিঁড়ে খোঁড়া জায়গাটার ওপর ছড়িয়ে দিয়ে সে গেটের পাশে চলে এলো লকেটটাকে হাতে নিয়ে। এই সময় টিপটিপ বৃষ্টি শুরু হলো। জলপাইগুড়িতে এ সময় একবার বৃষ্টি নামলে আর রক্ষে নেই। অর্জুন দেখল হাবু দৌড়ে আসছে। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে রেখে দিতে ইশারা করতে হাবু দৌড়ে চলে গেল বাগান পেরিয়ে বারান্দায়, বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে। অর্জুন তাকে ইশারা করে বাইকে উঠে বসল। তার মনে হচ্ছিল বৃষ্টি আরও জোরে নামলে বাঁচা যায়। হাবুর পক্ষে বোঝা সম্ভব হবে না মাটিটা খোঁড়া হয়েছিল। বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে অর্জুন লকেটটাকে নিয়ে বসল। যিনি বানিয়েছেন তাকে শিল্পী হিসাবে উঁচু দরের বলতেই হবে। নিটোল সাপ, কালনাগিনী, এমনকি চোখ দুটো ভীষণ রকমের জীবন্ত। এখন কথা হলো এই সাপের লকেটকে কেন টগর গাছের নিচে পুঁতে রাখা হয়েছে। লোকটা এবং হাবু যখন প্রণাম করেছে তখন ওরা এর অস্তিত্ব জানে। লকেট রাখা ছিল স্টিলের বাক্সে, যাতে জল মাটি এর কোথাও ক্ষতি করতে না পারে। অমলদা কি জানেন? অর্জুনের বিশ্বাস করতে ইচ্ছা করছিল না অমল সোম এরকম অবৈজ্ঞানিক কাজকে প্রশ্রয় দেবেন। এটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে কেন? কোথায় যেন পড়েছিল অর্জুন, তান্ত্রিকরা মন্ত্রপুত লোহার সাপ মাটিতে পুঁতে দেয় যাতে গৃহস্থের বাড়িতে অকল্যাণ প্রবেশ করতে না পারে। অসম্ভব। অমলদা এটা কিছুতেই করতে পারেন না। নিশ্চয়ই ওই লোকটা হাবুকে ম্যানেজ করে সব করেছে। টেবিলের উপর লকেটটা রাখতেই মা ঘরে ঢুকলেন। হ্যাঁ রে, শুনেছিস সেনপাড়ার এক বাড়িতে খুব ভূতের উপদ্রব হয়েছে? অর্জুন হো হো করে হাসল। মা, তুমিও? না রে, সবাই বলছে। তোর খোঁজে সুধাদি এসেছিলেন, উনিও গিয়েছেন দেখতে। সুধা মাসি গিয়েছেন ভূত দেখতে। যে বাড়িতে উপদ্রব হচ্ছে সেই বাড়ির লোকদের তিনি চেনেন, তাহলে ভূতকেও চিনতে পারবেন। ইয়ার কি পারিস না, সুধাদি বলছিলেন তোর সঙ্গে জরুরি দরকার আছে। এই, এটা কি? মা এগিয়ে এলেন টেবিলের কাছে। লকেট। কি ভয়ঙ্কর লকেট! কোথায় পেলি? ভয়ঙ্কর কেন? জানি না, দেখেই কেমন গা ঝমঝম করছে। ফেলে দে, ফেলে দে। ওরকম অমঙ্গল জিনিস বাড়িতে রাখিস না। সুন্দর সাপের মূর্তি অমঙ্গল বলছো কেন? না বাবা, চোখ দুটো দেখ, গিলে খাবে। কিনেছিস? না, পেলাম, দূর করে দে। চলে যাওয়ার আগে মা বললেন, সুধাদির সঙ্গে দেখা করিস। সঙ্গে সঙ্গে অর্জুনের মনে হলো এখনই সেনপাড়ার বলাই মিত্তিরের বাড়িতে গেলে হয়। সুধামাসির সঙ্গে দেখা হয়ে যাবে, সেই সঙ্গে গোরক্ষনাথের ভেলকিও। সুধামাসি মায়ের বন্ধু, জলপাইগুড়ির অভিজাত পরিবারের বউ। ওর একমাত্র মেয়ে এখন আমেরিকায়। স্বামী মারা গিয়েছেন কয়েক বছর আগে। এখানে তিনি একাই থাকেন। সুধামাসি বই পড়তে খুব ভালোবাসেন। মায়ের সঙ্গে আলাপ হয়েছিল বাবুপাড়া পাঠাগারে। মাকে উনি বলেন অর্জুনকে ওর মতো থাকতে দিতে। বলেছিলেন
সবাই তো চাকরি করে, কিন্তু কেউ কেউ সত্যসন্ধানী হয়। সেটা শোনার পর থেকে ভদ্রমহিলাকে শ্রদ্ধা করে এসেছে অর্জুন। বাড়ির সামনে পৌঁছে অর্জুন বুঝল জলপাইগুড়ি শহরের অনেকেই খবর জেনে গেছেন। সপাচেক লোকের ভিড় জমেছে বাড়ির সামনে। উল্টো দিকে কিছু ছেলে চিৎকার করে বলছে, ভূত বলে কিছু নেই, সব বুঝলুকি, আপনারা বিশ্বাস করবেন না। থানার সেকেন্ড অফিসার তার বাহিনী নিয়ে এসে ভিড় সামলাচ্ছেন। অর্জুনকে দেখে বললেন, এখানে কিসের সন্ধানে? ভেতরে যাবেন? যান। বাড়ির ভেতরেও লোকজন কম নেই, তবে তারা আত্মীয় বন্ধুজন। অর্জুন দেখল শ্রাদ্ধ বাড়িতে যেমন আয়োজন হয় তেমনই ব্যবস্থা হয়েছে। একজন প্রবীণা মহিলা আসনে বসে আছেন, মাথায় ঘোমটা দিয়ে। তার সামনে নীল ডাউন হয়ে গোরক্ষনাথ বিড়বিড় করে যাচ্ছে। একসময় গলা খুলল সে, বাবু, আপনি তো মানুষ ভালো ছিলেন, তাহলে এরকম করছেন কেন? গিন্নিমা যে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন না? আমি আপনাকে বলছি, পিণ্ড গ্রহণ করে এখান থেকে চলে যান। আপনি হ্যাঁ বলুন, ওই ডালটাকে সরিয়ে দিন। ও, দেবেন না? বেশ, তবে মনে রাখবেন, খারাপ হতে চাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তাই কে আছিস, নিয়ে আয় ওদের। বলা মাত্র একজন প্রৌঢ় এবং একজন যুবক তিনটে খাঁচা নিয়ে এলো। অর্জুন দেখল খাঁচা তিনটেতে বসে আছে কালো বেড়াল, কানা কাক আর খোড়া শকুন। গোরক্ষনাথ বলল, গিন্নিমা, আপনি বিশ্রামে যান। সন্ধে না হলে কাজ শুরু করা যাবে না। ততক্ষণ এরা পাহারায় থাকুক। বৃদ্ধা উঠে ভিতরে চলে যেতেই অর্জুন দেখল সুধামাসি এগিয়ে আসছেন ওর দিকে। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার সুধামাসি? সুধামাসি বললেন, হেই, তুই আমাকে আমেরিকায় নিয়ে যাবি? অবাক হয়ে গেল অর্জুন। তুমি আমেরিকায় যাবে? হ্যাঁ রে, এবার না গিয়ে উপায় নেই। জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়ে ফোন করেছিল, অবস্থা ভালো নয়। ওকে সংসার দেখতে হচ্ছে, হাসপাতালে ছুটতে হচ্ছে দুবেলা। বলল, মা, যদি পারো চলে এসো। সুধামাসি একদমে কথাগুলো বলে গেলেন। সুধামাসির মেয়ে বছর দুয়েক আগে এসেছিলেন তার ছেলেকে সঙ্গে নিয়ে। একদিন দেখাও হয়েছিল। আমেরিকায় যারা থাকেন তাদের মতো চেহারা। মায়ের কাছে শুনেছে সে। অনেক অনুরোধ করা সত্ত্বেও সুধামাসি দুর্ঘটনার খবরে ব্যস্ত হয়ে পড়েছেন। এটা অস্বাভাবিক নয়। কিসের দুর্ঘটনা হয়েছে ওর? ফোনে তো মেয়ে কিছুই বলল না। তারপর থেকে আমি স্বস্তি পাচ্ছি না। এখানে এসেছো কেন? ওই যে শুনলাম একজন তান্ত্রিক নাকি ভূত তাড়াবে। এসব তো কখনো বিশ্বাস করিনি, তাই ভাবলাম নিজের চোখে দেখে আসি। তা সন্ধেবেলার আগে তো কিছু হবে না। এসব থাক, তোর সাথে আমার কথা আছে। তুই আমার বাড়িতে যাবি? মিনিট পাঁচেকের মধ্যে ওরা পৌঁছে গেল। সুধামাসির বাড়ি অনেকটা জমি জমা গাছগাছালি নিয়ে। মেসমশাইয়ের বাবা রায়বাহাদুর ছিলেন, প্রচুর সম্পত্তি রেখে গিয়েছিলেন তিনি। মেসমশাই এখানে কলেজে পড়াতেন, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎই দুই একদিনের অসুখে মারা গিয়েছিলেন তিনি। এখন এত বড় বাড়িতে সুধামাসি থাকেন বিশ্বস্ত কর্মচারীদের নিয়ে। ব্যাংকে সুদ বাবদ যা পান তা এসব খরচ চালানোর পক্ষে পর্যাপ্ত। বাইরের ঘরে পূর্বপুরুষদের ছবি টাঙানো, দেওয়াল জুড়ে স্মৃতি আর স্মৃতি। পুরনো আমলের সোফায় বসে সুধামাসি বললেন, আমাকে যেতেই হবে রে। মুশকিল হলো, আমি তো একা কখনো কোথাও যাইনি, তাই সঙ্গে তুই গেলে ভালো হয়। আমার কথা মনে পড়ল কেন? অর্জুন হাসল। তুই তো এর আগে একবার গিয়েছিলি, রাস্তাঘাট চিনিস। তোর মাকে বলেছিলাম, সে বলল তোর সঙ্গে কথা বলবে। এখন তোর হাতে জরুরি কাজ আছে। এই মুহূর্তে নেই। তাহলে চল বাবা, সেরকম হলে আমাকে পৌঁছে দিয়েই চলে আসবি। অর্জুন আবার হাসল। তুমি এমনভাবে বলছো যে দার্জিলিং মেলে কলকাতায় তোমাকে পৌঁছে দিয়ে সেই সন্ধেবেলায় ট্রেন ধরে ফিরে আসা। কবে যেতে চাও? যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু তোমার পাসপোর্ট আছে? হ্যাঁ, 2 বছর আগে মেয়ে এসে জোর করে দরখাস্ত করিয়েছিল। মাস তিনেক বাদে ডাকে সেটা এসেছিল। পাসপোর্ট ছাড়া তো যাওয়া যায় না। তুই এখন বল, চেনা জানা কার পাসপোর্ট আছে বুঝবো কী করে?
তুই গিয়েছিলি বলে জানি তোর আছে। অর্জুন বলল, শোনো, যাব বললেই যাওয়া যাবে না, কিছু নিয়মকানুন আছে। কলকাতায় গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে আমেরিকান কনসুলেটে। তারপর কবে টিকিট পাওয়া যাবে তার উপর যাওয়া নির্ভর করছে। সুধামাসি মাথা নাড়লেন। এসব মেয়ে আমাকে ফোন বলেছে, ওর চেনা একটা অফিস আছে কলকাতায়, যারা সব ব্যবস্থা করে দেবে। আমি নাম ঠিকানা লিখে রেখেছি, তুই বললে আজকালের মধ্যে 1,00,000 টাকা ব্যাংক থেকে তুলে ফেলবো। অত টাকা কেন? মেয়ে যে বললো ওই রকম লাগবে। তাহলে ট্রাভেলার্স চেকে নিও, আমি মায়ের সঙ্গে কথা বলছি। তোর মা বলেছে তার আপত্তি নেই। আমরা আগামীকালই কলকাতায় রওনা দিই, সেখানে কয়েকদিন থেকে যত তাড়াতাড়ি পারি প্লেনে উঠব। হ্যাঁ, বেশ। বাড়িতে ফিরে মাকে সে জিজ্ঞেস করল, আমেরিকায় যাওয়ার ব্যাপারটা জেনেও তুমি আমাকে কিছু বলনি কেন? মা হাসলেন। যে যেতে চাইছে তার মুখ থেকে শোনাই তো ভালো। কি বলেছিস? কাল যেতে চাইছেন উনি। ঠিক আছে, তুমি একা থাকতে পারবে? আহ, কি কথা! যখন তুই এখানে ওখানে যাস তখন কে থাকে আমার সঙ্গে? বেশ, আমি চেষ্টা করব দিন 7-এর মধ্যে ঘুরে আসতে। হ্যাঁ রে, ভূত দেখেছিস? না, দিনের বেলায় নাকি হবে না, সন্ধ্যের অন্ধকার নামলে তবে ভূত নামবেন ও বাড়িতে। যত সব বুঝরুকি। তুই কি কি নিয়ে যাবি বল, সুটকেসে গুছিয়ে রাখবো। তুমি তো জানো গতবার যা যা নিয়ে গিয়েছিলাম তাই দিও। গোরক্ষনাথ চিৎকার করে মন্ত্র পড়ছিল। এখন সন্ধে পেরিয়ে গেছে। বিরাট উঠোনের মাঝখানে আসনে বসে আছে গোরক্ষনাথ। তার সামনে সে বৃদ্ধা বাবু হয়ে বসে আছেন, মাথায় সাদা কাপড়ের ঘোমটা টেনে। নানা রকমের শ্রাদ্ধের উপাচার ছাড়াও 3-3টি খাঁচা রাখা হয়েছে সামনে, আর ওদের ঘিরে বৃত্তাকারে জমজমাট ভিড় নিশ্চুপ হয়ে রয়েছে। অর্জুন সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গোরক্ষনাথকে লক্ষ্য করছিল। মন্ত্র পড়া আচমকা থামিয়ে গোরক্ষনাথ বলল, মানুষের চেয়ে আত্মারা অনেক বেশি বুদ্ধিমান হয়। মানুষ নিজেকে লুকোতে পারে না, কিন্তু আত্মা পারে, এটাই ওদের সুবিধা। কিন্তু মা, আপনার স্বামী ছিলেন বিষয়ী মানুষ। মারা যাওয়ার পরেও তিনি বিষয়ের মায়া ত্যাগ করতে পারছেন না। আমরা যে তার মুক্তির ব্যবস্থা করেছি এখানে, এটা তার সহ্য হচ্ছে না বলে তিনি দূরে দূরে আছেন এখন। কিন্তু তাকে আসতেই হবে, আর তিনি এলে তাকে দেখতে পাবে ওরা, ওই কালো বেড়াল, কানা কাক আর খোঁড়া শকুন। ফাঁকি দিতে পারবে না। এবার অর্জুন কথা বলল, কিন্তু কাক শুনেছি কানাই হয়। গোরক্ষনাথ মুখ ঘুরিয়ে অর্জুনকে দেখে হাসল। ও, আপনি এসে গিয়েছেন, ভালোই হলো। ভগবানে যারা বিশ্বাস করেন, ভূতে তাদের অবিশ্বাস হবে কেন? হ্যাঁ, আপনি যা শুনেছেন তা অর্ধ সত্য। কাক একসঙ্গে দু চোখে দেখতে পায় না বলে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এ চোখ যখন দেখে তখন অন্য চোখ দৃষ্টিরহিত হয়ে যায়। কিন্তু এই কাকটি সত্যিকারের কানা। কানা বলে ওর দৃষ্টিশক্তি বেশি। অত দূরে কেন, আপনি এখানে আসুন না। না, ঠিক আছে। গোরক্ষনাথ বলল, এবার এখানকার সব আলো নিভিয়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে উঠোন, বারান্দা এবং ঘরগুলোর আলো কেউ নিভিয়ে দিল। গোরক্ষনাথ বলল, মা, আপনার সামনে কলা পাতায় পিণ্ড রাখা আছে, তুলে নিন। পেয়েছেন? মহিলার নিচু গলা শোনা গেল। হ্যাঁ। বেশ, আমি বলা মাত্র ওই পিণ্ড সামনে ফেলে দেবেন। তারপরেই তার গলা থেকে সংস্কৃত শব্দ বের হতে লাগলো। অর্জুন যার বাংলা করল এইভাবে, হে প্রেত, তুমি অশান্ত। তোমার এই অতীত বাড়িতে ফিরে আসছো যে টানে তা অবাস্তব। তোমার আবির্ভাব এখানে কাম্য নয়। অর্জুন দেখল অন্ধকারে বেড়ালের চোখ জ্বলছে। হঠাৎ কাকের ডাক শোনা গেল এবং সেই সঙ্গে পাখা ঝাপটানোর আওয়াজ। সেটা যে শকুন করছে তা অনুমান করা গেল। গোরক্ষনাথ চিৎকার করে উঠল, আমি জানি তুমি এখানে উপস্থিত হয়েছ। ওই কালো বেড়াল, কানা কাক আর খোঁড়া শকুন নিশ্চয়ই তোমাকে দেখতে পাচ্ছে। তুমি ধরা পড়ে গিয়েছ।
অতএব হে প্রেত, এই পিণ্ড গ্রহণ করে তুমি বাসনা মুক্ত হয়ে যাও। মা, পিণ্ডটা ফেলুন এবারে। কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর গোরক্ষনাথ হাঁকল, কে আছো? আলো জ্বালো। দপ করে চারপাশ আলোকিত হলে দেখা গেল বৃদ্ধা উপুড় হয়ে রয়েছেন। দপ করে চারপাশ আলোকিত হতে দেখা গেল বৃদ্ধা উপুড় হয়ে রয়েছেন। নিজের আসনে খাড়া হয়ে বসে আছে গোরক্ষনাথ। অর্জুন দেখল বিড়াল অথবা শকুন এখন শান্ত হয়ে থাকলেও কাকটা কাত হয়ে পড়ে রয়েছে। গোরক্ষনাথ আসন ছেড়ে এগিয়ে গিয়ে ঝুঁকে দেখল মাটিতে পড়ে থাকা চালকলার পিণ্ডটিকে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করল কিছু। অর্জুন জিজ্ঞেস করল, কি হলো? অতি শয়তান প্রেত, পিণ্ড গ্রহণ করেনি। কি করে করবে? আপনি সংস্কৃতে যা বলছিলেন তা ওর পক্ষে বোঝা সম্ভব নয়। বেঁচে থাকতে সাধারণ বাঙালির মতো সংস্কৃত বুঝতে উনিও নিশ্চয়ই পারতেন না। আপনি রসিকতা করছেন বাবু? মোটেই না। ভেবে দেখলে বুঝতে পারবেন আমি সত্য বলছি। অর্জুন বলল, আগে লোকে সংস্কৃত পড়ত, তাদের প্রেতরা তাই মন্ত্র বুঝতে পারত। গোরক্ষনাথ কাত হয়ে পড়ে থাকা কাকটাকে দেখালো, ওর এই অবস্থা কি করে হলো? অর্জুন এগিয়ে গিয়ে কাকটাকে দেখল, ঘাড় মোটকে গিয়েছে। গোরক্ষনাথ বলল, এ প্রেত স্বাভাবিক প্রেত নয়। আজ কাকের ওপর ক্রোধ মিটিয়েছে, কিন্তু এখানেই আছে সে। বলা মাত্র একটা ঝাঁটা তুলে নিয়ে গোরক্ষনাথ বারংবার মাটিতে মারতে লাগল। সেই সঙ্গে বিড়বিড় করে মন্ত্রপাঠ চলল। হয়তো সেই ঝাঁটার শব্দেই খাঁচায় বসা শকুনটার নড়ে চড়ে উঠল, বারংবার ন্যাড়া মাথা ঘোরাতে লাগল। গোরক্ষনাথ ছুটে গেল, চিৎকার করে বলল, খবরদার, ওর গায়ে হাত দিলে তো সর্বনাশ হয়ে যাবে। হাতে ঝাঁটা দিয়ে একটা জায়গায় দ্রুত বৃত্ত আঁকল যেন গোরক্ষনাথ। তারপর বলল, থাক এখানে বন্দি হয়ে। গোরক্ষনাথকে এখন কিছুটা প্রসন্ন দেখালো। চিৎকার করে বলল, আপনারা এখন চলে যান। আত্মা বন্দি হয়ে আছে, ছাড়া পেয়ে গেলে আপনাদের ক্ষতি করতে পারে। যান আপনারা। সঙ্গে সঙ্গে দুমদাম করে মানুষজন পালাতে আরম্ভ করল। কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি ফাঁকা। অর্জুন জিজ্ঞেস করল, আপনি ওর আত্মাটাকে বন্দি করেছেন? আজ্ঞে হ্যাঁ, কিন্তু ওখানে আত্মা আছে তা বুঝবো কি করে? একটা মাটির পাত্র থেকে কালো তিল মুঠোয় নিয়ে সেই জায়গাটায় ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো গোরক্ষনাথ। কি, চলে যাবি? আর আসবি না তো? কথা দিচ্ছিস? বেশ, যাওয়ার আগে ওই পিণ্ডর দলাটাকে ভেঙে দিয়ে যা। ঝাঁটা নিয়ে উল্টো দিক থেকে বৃত্ত আঁকল গোরক্ষনাথ। তারপর এক দৃষ্টিতে তাকালো মাটিতে পড়ে থাকা চালকলার পিণ্ডটির দিকে। গোরক্ষনাথের মুখে হাসি ফুটল। দেখুন বাবু, ওটা ভেঙে দিয়ে গেল। বলে আর দাঁড়ালো না গোরক্ষনাথ। উঠোন পেরিয়ে পাশের একটা ঘরে ঢুকে গেল। অর্জুন এগিয়ে গিয়ে পিণ্ডটাকে দেখল। সত্যি চিৎ ধরেছে মাঝখান থেকে, কিন্তু এই চিৎটা যে আগে থেকে ছিল না তার কোনো প্রমাণ নেই। মাটিতে পড়ে থাকতে থাকতে অনেক সময় আপনা থেকেই চিৎ ধরতে পারে। সে কাকের খাঁচাটার কাছে গেল, ঘাড় ভেঙে রক্ত বেরিয়ে এসেছে। বৃদ্ধাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। চোখের সামনে যা ঘটে গেল তার সত্যতা অস্বীকার করে লাভ নেই। প্রেত এসে কাকের গলা টিপে মেরেছে এ খবরটা চাউর হবেই। অর্জুন বারান্দায় উঠে যে ঘরে গোরক্ষনাথ ঢুকেছিল সেখানে গেল। মেঝের ওপর পাটি পেতে গোরক্ষনাথ শুয়ে পড়েছে এর মধ্যে। অর্জুন পাশের তক্তপোষে বসল। প্রেত আছে কি না তা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আজ এখানে প্রেত আসেনি। আপনি বললে তো হবে না, সবাই দেখেছে। গোরক্ষনাথ হাসল। পকেট থেকে সাপের লকেটটা বের করল অর্জুন। সামনে ধরে বলল, এ জিনিস মাটির নিচে পোতা থাকলে যদি বাড়িতে কোনো অশুভ ব্যাপার না ঘটে, তাহলে মাটির ওপর পকেটে থাকলে কোনো প্রেতের আসা উচিত নয়, তাই না? গোরক্ষনাথের চোখ জ্বলে উঠল। তরবরিয়ে উঠে বসে বলল, এ কি, এই জিনিস আপনি কোথায় পেলেন? আপনি আমার প্রশ্নের জবাব দিন। লকেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গোরক্ষনাথ বলল, হ্যাঁ, সেই জিনিস,
পৃথিবীতে মাত্র দুটো আছে। একটা আমার গুরু আমাকে দিয়েছিলেন। বড়বাবুর মঙ্গলের জন্য আমি তার বাড়ি বেঁধে রেখেছিলাম একে দিয়ে। আপনি মাটি খুঁড়েছেন বাবু? আগে আমার প্রশ্নের উত্তর দিন। গোরক্ষনাথের মাথা নেমে গেল। হ্যাঁ, আজ আমাকে অভিনয় করতে হয়েছিল, কিন্তু এ বাড়ির কাছেই সেই দুষ্ট আত্মা আছে। অনেক চেষ্টা করেও তাকে না আনতে পেরে মানুষকে বোঝাতে অভিনয় করতে হয়েছিল আমাকে। আপনার ডান হাত তুলুন তো। গোরক্ষনাথ তার হাত তুলতেই বোঝা গেল রক্ত শুকিয়ে রয়েছে আঙুলে। গোরক্ষনাথ বলল, আপনি ঠিকই ধরেছেন, কাকটাকে আমিই মেরেছি। না মারলে লোকে বিশ্বাস করতো না। এখন বুঝতে পারছি ওই লকেটটার জন্য প্রেত এই বাড়িতে পা দেয়নি। ওটা আমাকে দিন। কেন? ওটা আমার জিনিস, ভয়ঙ্কর জিনিস। মাটিতে পোতা না থাকলে প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। অস্থিমুনির ক্রোধ ধ্বংস করে দেবে আপনাকে। আবার গল্প শোনাচ্ছেন? না বাবু, নীলার কথা শোনেননি? অনেকের সহ্য হয় না, ধ্বংস হয়ে যায়। দেখা যাক। আপনি তো মাটির তলায় পুঁতে দিয়েছিলেন, আপনার আর কোনো দাবি থাকতে পারে না। এখন বলুন তো, এটা কে বানিয়েছিল? গোরক্ষনাথ বলল, আমার গুরুদেব আমাকে মারা যাওয়ার আগে দিয়েছিলেন। তিনি যৌবনে জাহাজে চাকরি করতেন। আফ্রিকার এক বন্দরে, কিভাবে জানি না, ওটা ওর হাতে আসে। খবরটা জানাজানি হয়ে যাওয়ায় একদল আফ্রিকার মানুষ ওর পেছনে ধাওয়া করে জিনিসটা ফেরত নেওয়ার জন্য। গুরুদেব জাহাজে ফিরে এসে রক্ষা পান। পথে জাহাজ ঝড়ের মুখে পড়ে, জাহাজ ডুবি হয়। একটা কাঠ আঁকড়ে 3 দিন ভেসে থাকার পর অন্য জাহাজের লোকজন তাকে উদ্ধার করে। সেই ভেসে থাকার সময় গুরুদেবের শরীর যখন অসাড়, জ্ঞান লোপ পেয়ে যাচ্ছে, তখন তিনি অনুভব করতেন একটা বিশাল সাপ তার আঁকড়ে থাকা কাঠটাকে ভাসিয়ে রাখছে। সেই থেকে উনি প্রতিদিন ওই লকেটটাকে নিয়ম করে দুধকলা ভোগ দিতেন। আমাকে তিনি বলেছিলেন, নিয়মের ব্যতিক্রম যেন না হয়। হওয়ার সম্ভাবনা থাকলে অনেক ভোগ দিয়ে মাটিতে পুঁতে রাখতে। আমি তাই করেছিলাম। দিন বাবু। দিতে পারি, কিন্তু আপনাকে এটা দিলে আমি সবাইকে ডেকে বলবো কাকটাকে আপনি মেরেছেন। কোনো প্রেত যে আসেনি তা আপনিই স্বীকার করেছেন। না বাবু, দয়া করে অমন কাজ করবেন না। এ বাড়ির চারপাশে প্রেত আছে। আমি আজ সামান্য ছলনার আশ্রয় নিয়েছি ঠিক, কিন্তু আমি চললাম। অর্জুন দরজার দিকে এগোলো। গোরক্ষনাথ ককিয়ে উঠল, যাবেন না বাবু, ওটা সঙ্গে রাখলে আপনার সর্বনাশ হয়ে যাবে। ভয়ঙ্কর জাগ্রত সর্বদেবতা। অর্জুন বেরিয়ে এসে তার বাইকে চাপল। দার্জিলিং মেল ঠিক সময়েই শিয়ালদায় পৌঁছেছিল। সূর্যসেন স্ট্রিটের একটা হোটেলে ওরা 2টো ঘর ভাড়া করল। স্নান খাওয়া শেষ করে সুধামাসির পাসপোর্ট সঙ্গে নিয়ে অর্জুন চলে এলো থিয়েটার রোডে। এর আগে কলকাতায় কিছুটা পরিচিত হয়েছিল রাস্তাঘাটের সঙ্গে, কিন্তু ভিড় বাসে উঠতে একদম ইচ্ছা করে না ওর। ফলে ট্যাক্সি নিয়েছিল সে। সুধামাসির মেয়ে যে কোম্পানির নাম ফোনে বলেছিলেন তা তিনি লিখে রেখেছিলেন। নম্বর মিলিয়ে সে যে অফিসটিতে পৌঁছল সেটি একতলায়। লম্বা ঘরের দুপাশে মানুষজন কাজ করছেন। ঘরের এক প্রান্তে বড় টেবিলের ওপাশে সৌম্য দর্শন এক প্রৌঢ় বসে আছেন। অর্জুনকে দেখে হেসে বললেন, বলুন। মিস্টার লাহিড়ী একটু বেরিয়েছেন। আমি শিবাজি সিনহা। কোত্থেকে আসছেন? জলপাইগুড়ি থেকে। অর্জুন বলল, আমরা আমেরিকায় যেতে চাই। খুব ভালো কথা। পাসপোর্ট এনেছেন? হ্যাঁ। এই সময় লম্বা ছিপছিপে এক ভদ্রলোক ঢুকতেই শিবাজি সিনহা বললেন, এই যে অরূপ এসে গেছে। অরূপ, দেখো তো। নিজের চেয়ারে বসে অরূপ লাহিড়ী বললেন, বলুন ভাই। অর্জুন বলল, আমরা জলপাইগুড়ি থেকে আসছি, আমেরিকায় যেতে চাই। আমরা মানে? আমি আর একজন বয়স্কা মহিলা। অরূপ লাহিড়ী অর্জুনের মুখের দিকে তাকালেন একটু, তারপর হাত বাড়ালেন, দিন পাসপোর্টটা দেখি। অর্জুন 2টো পাসপোর্ট টেবিলে রাখল। সুধামাসিটা দেখার পর দ্বিতীয়টা হাতে নিয়ে ছবির সঙ্গে মিলিয়ে অরূপ লাহিড়ী বললেন, এবার কি হবে? ম্যানহাটনে হান্টান? তার মানে? আরে ভাই, আপনিই তো সেই অর্জুন, লাইটারের অর্জুন। আপনার কথা অনেক শুনেছি আমি। এই চা দাও এখানে।
বিখ্যাত লোকদের কেন যে তোমরা বুঝতে পারো না। হাতে হাত মেলালেন অরূপ লাহিড়ী। অবিশ্বাস্য দ্রুততায় কাজ শুরু হয়ে গেল। পার্ক স্ট্রিটের একটা ফটোর দোকান থেকে বিশেষ সাইজে ছবি তুলতে হলো আমেরিকার ভিসার জন্য। সুদামাসিকে নিয়ে সকাল 9টার মধ্যে আমেরিকান কনসুলেটে হাজির হয়ে অর্জুন দেখল অরূপ লাহিড়ী নিজে দাঁড়িয়ে আছেন। কথা ছিল ওদের কোনো কর্মচারী অর্জুনদের সাহায্য করতে আসবেন। সুদামাসির সঙ্গে পরিচিত হয়ে অরূপ লাহিড়ী বললেন, একটা কথা বলা হয়নি। আমেরিকানরা ওদের দেশে অবিবাহিতদের যেতে দিতে আদৌ ইচ্ছুক নয়। একলা কোনো মানুষ ও দেশে গেলে ওখানেই থেকে যাবে বলে ওদের খুব ভয়। সে কি, খামোখা থাকতে যাবে কেন? পৃথিবীর গরিব দেশগুলোর প্রচুর মানুষ মনে করে ওদের দেশে যেতে পারলে একটা না একটা কাজ ঠিক জোগাড় হয়ে যাবে। এই কারণে ভিসা দেওয়ার ব্যাপারে এখন কড়াকড়ি আরম্ভ হয়েছে। ওরা নিজেদের দেশের জনসংখ্যা বাড়াতে চায় না। সুধামাসি বললেন, আমরা কেন থাকতে যাব? জামাইকে দেখতে কদিনের জন্য যাচ্ছি। এখানে আমাদের সব কিছু ফেলে ওখানে থাকতে যাব কেন? অরূপ লাহিড়ী বললেন, সেটাই ওদের বোঝাতে হবে। অর্জুনবাবুর তো বিয়ে হয়নি, তাই তো? আপনি বলেছেন চাকরি বাকরি করেন না। আপনার প্রফেশন সার্টিফাই করবে এমন কোনো কাগজ কাছে আছে? অর্জুন মাথা নেড়ে না বলল। তাহলে কিন্তু আপনি ওদের চোখে অবিবাহিত বেকার। এমনিতে এক্ষেত্রে ভিসা ওরা দেবে না, তবে আপনার পাসপোর্টে আমেরিকান ইমিগ্রেশনের ছাপ আছে। ওটা প্রমাণ করছে আপনি ওদের দেশে গিয়েছিলেন এবং ফিরেও এসেছেন। ও তো আমাকে পৌঁছে দিতে যাচ্ছে, সুধামাসি বললেন। সেটাই ওদের বোঝাতে হবে। তা যদি বলো, আমিও তো কাজকর্ম করি না। হ্যাঁ, মেসমশাই যখন জীবিত নন তখন কোনো পিছুটান নেই যে দেশে ফিরে আসবেন। ওরা বলতেই পারে এ কথা। আপনার যেসব বিষয় সম্পত্তি আছে তার বিশদ বিবরণ দাখিল করলে ওরা ভাবতে পারে আপনি ফিরে আসবেন। অর্জুন জিজ্ঞেস করল, তাহলে কি হবে? আমরা তো সত্যি ও দেশে থাকতে বা বেড়াতে যাচ্ছি না। প্রয়োজনটা যে জরুরি তাতে তো সন্দেহ নেই। না, নেই। গতকাল বিকেলে আমি আপনার মেয়েকে ফোন করেছিলাম। ওকে বলেছিলাম দুর্ঘটনার কথা লিখে আপনাকে এবং অর্জুনবাবুকে অবিলম্বে ওখানে যাওয়ার জন্যে অনুরোধ জানিয়ে ফ্যাক্স করতে। আজ সকালে সেই ফ্যাক্স এসে গেছে। বলুন, এই ফ্যাক্স নিশ্চয়ই কাজে দেবে। অরূপবাবু নিজে উদ্যোগী হয়ে ফ্যাক্স না আনালে সত্যি ভিসা পেতে অসুবিধা হতো। ভিসা অফিসার প্রথমে আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত ফ্যাক্সটি নিয়ে ভেতরে গিয়ে মিনিট 10 ওদের অপেক্ষায় রেখে বলেছিলেন ভিসার টাকা জমা দিতে। বিকেলবেলায় পাসপোর্ট ফেরত দেওয়া হবে ভিসার ছাপ মেরে। সেদিনই দমদম থেকে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে উঠে বসল ওরা। এত দ্রুত সব কিছু ঘয়ে গেল, যার জন্যে তাকে সুধামাসি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। বেল্ট বাঁধার পর সুধামাসি বললেন, আমার খুব ভয় করছে। কেন, কি হয়েছে? আমি এর আগে কখনো প্লেনে উঠিনি। দার্জিলিং মেলে বসে থাকলে যতটা বিপদ হতে পারে এখানে তার থেকে বেশি বিপদ হবে না সুদামাসি। আমি তো পাশে আছি। সুদামাসি হেসে ফেললেন। হাসলে যে? রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতাটার কথা মনে পড়ে গেল। অর্জুন হাসল। সত্যি, এখন আকাশে প্লেন বিপদে পড়লে তার কিছু করার নেই। অথচ কি সহজে সে সুধামাসিকে বলল, আমি তো পাশে আছি। অর্জুন চারপাশে তাকালো। এই প্লেন সরাসরি কলকাতা থেকে ছাড়ে বলে যাত্রীদের অনেকেই বাঙালি। মাসিমা বসেছেন জানলার ধারে, ও তার পাশে। তারপরেই যাতায়াতের পথ। পথের পাশের সিটে থান পড়া একজন মহিলা চোখ বন্ধ করে আছেন। অর্জুনের মনে হলো ইনিও ভয় পেয়েছেন। অর্জুন একটু ঝুঁকে বলল, কোনো অসুবিধা হচ্ছে? বিধবা মহিলা খিচিয়ে উঠলেন। দেখছি আহিন্নিক করছি, তবু ঝামেলা। অর্জুন সোজা হয়ে বসল। প্লেন যখন 30,000 ফুট উঁচুতে, তখন অর্জুন টয়লেটে গেল। সে লক্ষ্য করল ব্রিটিশ এয়ারওয়েজের হোস্টেসরা সবাই বেশ লম্বা, সুন্দরী এবং প্রত্যেকের মুখে হাসি লেগে রয়েছে। গতবার আমেরিকা থেকে ফেরার সময় কিছুদিন মেজরের সঙ্গে লন্ডনে এবং আশেপাশে চমৎকার কেটেছিল তার। মেজর এখন কি আমেরিকায় আছেন? বিষ্টু সাহেব। অর্জুনের হঠাৎ মনে হলো বিদেশ বিভুঁই নয়, সে পরিচিত মানুষদের কাছেই বেড়াতে যাচ্ছে। সিটে ফিরে এসে সে দেখল ইতিমধ্যেই এয়ার হোস্টেসরা ট্রলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
খাবার পরিবেশন করতে। অরূপলা এটি টিকিট করার সময় বলে দিয়েছিলেন সুধামাসির জন্যে নিরামিষ খাবারের ব্যবস্থা করতে। ওরা তাই দিল। পাশের বিধবা মহিলা কিন্তু খাবার নিলেন না, বাঁ হাত নেড়ে না বলে দিলেন নিঃশব্দে। খাওয়া শেষ করার পর অভিনব কাণ্ডটি দেখল অর্জুন। বিধবা মহিলা তার ব্যাগ খুলে একটা বড় কৌটো বের করলেন। কৌটো খুলতেই দেখা গেল তাতে লুচি এবং আলুর ছেঁচকি এবং সন্দেশ রয়েছে। তৃপ্ত মুখে তিনি সেগুলো খেতে লাগলেন। ট্রেনে এই দৃশ্য খুবই স্বাভাবিক, কিন্তু প্লেনে কেউ বাড়ির খাবার নিয়ে ওঠে কি না অর্জুন জানে না। বিধবা মহিলার খাবার দেখে ওর ডান পাশে বসা বিদেশিনী ঝুঁকে কিছু বলতেই তিনি সিঁটিয়ে এপাশে সরে এলেন। অর্জুন মন্তব্য শুনল, শান্তিতে খেতেও দেবে না, ভিখিরির দেশ নাকি? হিথ্রো এয়ারপোর্টে নেমে সুধামাসি জিজ্ঞেস করলেন, আমাদের জিনিসপত্র? অর্জুন বলল, চিন্তা করো না, ওগুলো নিউ ইয়র্কে সোজা চলে যাবে, আমরা ওখানে গেলে পেয়ে যাব। হাঁটতে হাঁটতে অন্য যাত্রীদের সঙ্গে ওরা যখন ট্রানজিট লাউঞ্জের দিকে এগোচ্ছে তখন বিধবা মহিলা অন্য রাস্তা ধরলেন। অর্জুন বুঝতে পারলেন উনি লন্ডনেই থেকে যাবেন এবং এই পথে আসা যাওয়ার অভ্যেস আছে। একটাও ইংরেজি শব্দ না জেনেও বাঙালি বিধবা মহিলারা কীরকম বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আজকাল। ডিউটি ফ্রি দোকানগুলোর সামনে দাঁড়িয়ে সুধামাসি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমরা তাহলে বিলেতের মাটিতে এসে দাঁড়িয়েছি? অর্জুন হাসল, মাটি এখান থেকে অনেক নিচে, বিলেতের এয়ারপোর্ট বলো। তোর মেসোমশাই কলেজে পড়ার সময় এখানে এসেছিলেন, সে কতদিন আগের কথা, আমাকে তখনকার গল্প করতেন। টেমস না কি একটা নদী আছে এখানে? টেমস। বিশাল কাছের দেওয়ালের ওপাশে দেখা যাচ্ছে অনেক প্লেন দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে হঠাৎ সুধামাসি প্রশ্ন করলেন, সিরাজের সময় তো প্লেন ছিল না, সমুদ্র বেয়ে যেতে হতো। কতদিন লাগতো কলকাতায় যেতে? 2 মাসের উপর। তখনকার একটা জাহাজে কত লোক ধরতো ঠিক বলতে পারবো না, তবে 500-700 হবে। এখান থেকে ইংরেজরা অত দূরে গিয়ে আমাদের দেশ দখল করলো কি করে রে? আমি ভাবতেই পারছি না। সমুদ্রে অতদিন থাকলে কত বিপদের সামনে পড়তে হয়। নিশ্চয়ই শয়ে শয়ে জাহাজ গিয়েছিল। না সুধামাসি, সরকারি সৈন্যরা তো যায়নি, গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন। তাদের জাহাজের সংখ্যাও খুব বেশি হওয়ার কথা নয়। তাহলে সিরাজের তো অনেক সৈন্য ছিল, সমুদ্রযাত্রা করে ইংরেজরা নিশ্চয়ই কাহিল ছিল। তবু তারা জিতে গেল কি করে? মির্জাফরদের জন্যে। ভারতবর্ষে চিরকাল একদল মানুষ বিশ্বাসঘাতকতা করে এসেছে, কিন্তু এসব অতীতের কথা। এখনকার ইংরেজদের অত শত মনেও নেই। কিন্তু লন্ডন শহরে গেলে তোমার মনে হবে তুমি ভারতবর্ষের কোনো বড় শহরে আছো। কেন? সব চেনা চেনা লাগবে। ডাবল ডেকার বাস, রাস্তার নামগুলো, এমনকি শেক্সপিয়ারের বাড়ি, ডিকেন্সের বাড়ির কথা বইয়ে এত পড়েছে সবাই যে অচেনা বলে মনে হবে না। রাস্তায় চলার নিয়মগুলোর সঙ্গে আমাদের দেশের কোনো পার্থক্য নেই। আমেরিকায় আবার সব উল্টো। ইংরেজরা যা যা করে ওরা তার উল্টো করে। এমনকি সুইচ টিপে যে আলো জ্বালানো হয় তার পদ্ধতিও বিপরীত করে রেখেছে ওরা। কিন্তু আমাদের সব কিছু ব্রিটিশরা নিজেদের মতো তৈরি করেছে বলে লন্ডনে এলে ভারতীয়দের কোনো অসুবিধা হয় না। সুধামাসি বললেন, না বাবা, ছেলেবেলা থেকে জেনে আসছি ইংরেজরা আমাদের শত্রু। ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছিল, সুভাষ বোসকে বন্দি করে রেখেছিল, কত বিপ্লবীকে মেরে ফেলেছে। অর্জুন হেসে ফেলল, হ্যাঁ হাসছিস কেন? তোমার শ্বশুরমশাই ছিলেন ইংরেজ আমলের রায়বাহাদুর। তো কি হয়েছে? কেনা জানে, ইংরেজরা কোনো শিক্ষিত ভারতীয়দের উপর সন্তুষ্ট হলেই রায়বাহাদুর উপাধি দিত। তা সন্তুষ্ট কেন হতো? সুধামাসির মুখ গম্ভীর হয়ে গেল। এই জন্যই তো তোর মেসোমশাইয়ের সঙ্গে তার বাবার কোনো মিল ছিল না। নিজের বাবাকে তিনি একটুও পছন্দ করতেন না। মায়ের জন্যে তিনি বাড়ি ছেড়ে যেতে পারেননি। জলপাইগুড়ির কলেজে চাকরি নিয়ে নিজের মতো ছিলেন। বলতেন, রায়বাহাদুরের ছেলে বলে ভাবতেই লজ্জা লাগে। শুধু ভাবতেনই না, বিশ্বাসও করতেন। হিথ্রো এয়ারপোর্টে ঘণ্টা 5 কাটাতে হবে। সুধামাসিকে টয়লেটে পাঠিয়ে অর্জুন সিগারেট ধরালো। রোজই ভাবে এই সিগারেট খাওয়া বন্ধ করে দেবে। যাকে বলে নিয়মিত খাওয়া, তা সে খায় না। কিন্তু হঠাৎ কোনো অলস মুহূর্তে মনে হয় একটা ধরাই। ঠিক নয়। আমেরিকায় গিয়ে সে একটাও সিগারেট খাবে না বলে ঠিক করলো।
পৃথিবীর সব ডাক্তাররা যখন বলছেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তখন তা অমান্য করা আর আঙুল দেওয়া একই ব্যাপার। চেয়ারে বসে অর্জুনের মনে হলো এ যাত্রায় কোনো উত্তেজক কিছু ঘটবে না, শুধু যাওয়া আসা, সুধামাসির কথা রাখা। মা বললেন, তোর কপালে সবসময় কোনো না কোনো গেরো লেগেই থাকে না? তুই কোথাও বেড়াতে গেলেও ঠিক কেউ সেখানে বদমাইশি করে বসে। এবার বাড়ি থেকে বেরোবার সময় সে ঠাট্টা করে বলেছিল, তোমার কোনো চিন্তা নেই, এবারের যাত্রায় একেবারে নিরামিষ। মা বলেছিলেন, দেখো, ঢেকি স্বর্গে গিয়েও ধান কোটে, দেখো কোথা থেকে কি হয়ে যায়, তবে দয়া করে ঝুড়িও না। হিথ্রো এয়ারপোর্টে চেয়ারে বসে অর্জুন মনে মনে বলল, তেমন হলে তো ভালোই হতো, কিন্তু মনে হচ্ছে এবারে যাত্রার নেশাদি আলুনিই হবে। সুধামাসি ফিরে এলে অর্জুন গেল পরিষ্কার হতে। পুরুষদের টয়লেটে লজ্জার বালাই বেশ কম। যারা কমোডে বসেছে তাদের জুতো পা বাইরে থেকে দেখা যাচ্ছে। বেসিনগুলোর সামনে নানা দেশের মানুষ। পরিষ্কার হওয়ার পর চুল আঁচড়ে আয়নায় নিজেকে দেখতে গিয়ে অর্জুনের চোখে পড়ল পাশের বেসিনের কলে সন্তর্পণে দাঁত ধুচ্ছে একটা লোক। বাঁধানো দাঁতের পাটি এর আগেও দেখেছে সে। রাত্রে জলে ভিজিয়ে রেখে সকালে পরিষ্কার করা হয়। এই লোকটির সেই সুযোগ না থাকায় কলের জলেই ধুয়ে নিচ্ছে। হঠাৎ অর্জুনের চোখে পড়ল ধোয়ার সময় দাঁতের ভেতরের দিকে টুক করে সাদা রঙের কিছু আটকে ফেলল লোকটা। লম্বা লেবুর কুয়ার মতো বেঁকানো জিনিসটা কি প্লাস্টিকের তৈরি? লাগিয়েই মুখে পুড়ে ফেলে হাঁ করে দাঁতটা ঠিক বসেছে কি না আয়নায় দেখল। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিশ্চিত হয়ে গরম বাতাস বেরোনো মেশিনের নিচে হাত রেখে শুকিয়ে নিল। অর্জুন লোকটাকে দেখল। গায়ের চামড়া সাদা, রুমালে মুখ মুছে বেরিয়ে এলো লোকটা। অর্জুনও ওর পেছনে চলে এলো। লোকটা ঘাড় ঘুরিয়ে অর্জুনকে দেখল, দেখে হাসল। পাকিস্তানি? নো, ইন্ডিয়ান। ইন্ডিয়ান, গুড। হোয়ার আর ইউ গোয়িং? আমেরিকা। মেট্রো। টুরিস্ট? ইয়েস, আই স্টে দেয়ার। লোকটার গলার স্বর জড়ানো, উচ্চারণে জড়তা আছে। এমনিতে বেশ হাসি খুশি, কিন্তু ও যে দাঁতের ভিতর কিছু লুকিয়েছে তাতে অর্জুনের কোনো সন্দেহ নেই। লোকটা চলে যেতেই অর্জুন ফিরে এলো সুধামাসির কাছে। সুধামাসি বললেন, কি চমৎকার বানিয়েছে রে, দোকানগুলোতে কত রকমের জিনিস, কিন্তু বড্ড বেশি দাম। কিছু খাবে? পাগল, প্লেনে যা খাইয়েছে তাতে গলা বন্ধ হয়ে গেছে। এখানে যারা আছে তাদের কেউ লন্ডনে যাবে না? না, এটাকে বলে ট্রানজিট লাউঞ্জ। যে যার গন্তব্যে যাওয়ার জন্য প্লেন ধরবে এখান থেকে, তাই এখানে নামলে বিলিতি ভিসার দরকার হয় না। অর্জুন কথা শেষ করতেই রোগামতো এক মহিলা সামনে এসে দাঁড়ালেন। মহিলার বয়স বেশি নয়, দেখলেই রাগী মেম সাহেব বলে বোঝা যায়। এক্সকিউজ মি জেন্টলম্যান, ইয়োর পাসপোর্ট প্লিজ। হাত বাড়লেন মহিলা। সেই সঙ্গে নিজের আইডেন্টিটি কার্ড দেখালেন তিনি। ঝটপট কিছুই পড়তে পারল না অর্জুন। সে পাসপোর্ট বের করে মহিলার হাতে দিল। তিনি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখলেন, তারপর ফিরিয়ে দিয়ে বললেন, ওই লোকটিকে কি করে চিনলেন? অবাক হয়ে গেল অর্জুন। কোন লোকটি? যার সঙ্গে টয়লেট থেকে বেরিয়ে কথা বলছিলেন? ও, ওকে আমি চিনতাম না, টয়লেটেই প্রথম দেখি। কি বলল লোকটা? এমনি সাধারণ কথাবার্তা, কোত্থেকে আসছি, কোথায় যাচ্ছি, এইসব। আর শিওর ওকে আগে কখনো দেখেননি? না, কিন্তু কেন এসব জিজ্ঞেস করছেন জানতে পারি? ভদ্রমহিলা এবার হাসলেন। তেমন কিছু নয়, ইনি আপনার সঙ্গে আছেন? হ্যাঁ, ইনি আমার মাসিমা। ভদ্রমহিলা সুধামাসির দিকে তাকিয়ে মাথা নাড়লেন ঈষৎ হেসে। তারপর বললেন, অজানা লোকের সঙ্গে বেশি কথা না বলাই ভালো, বিশেষ করে যারা গায়ে পড়ে ভাব জমাতে আসে। ওয়েল, মাথা নাড়লেন মহিলা। এসব কথা আর কাউকে না বললেই ভালো করবেন। ভদ্রমহিলা চলে গেলেন। ইংরাজিতে কথা হলেও সুধামাসি কিছু কিছু বুঝতে পারছিলেন। জিজ্ঞেস করলেন, কে রে, কার সঙ্গে কথা বলেছিস? একটা লোক আমাকে জিজ্ঞেস করছিল আমি পাকিস্তানি কিনা। তাতে দোষ কী হলো? এ কি মেয়ে পুলিশ? ওই রকমই কেউ হবে। সময় কাটতে চায় না। সুধামাসিকে বসিয়ে রেখে অর্জুন সামনের দোকানে ঢুকল। কাছের দেওয়ালে আলো পড়ায়
ঝকঝক করছে। একদিকে চকোলেটের এক্সিবিশন, অন্যদিকে নানান ধরনের সিগারেটের কার্টুন আর মদের বোতল। এ দোকান থেকে ও দোকানে ঘুরতে ঘুরতে একটা কফি শপে চলে এলো সে। কফি শপ হলেও কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। সে জানল 1 কাপ কফির দাম এখানে 1.5 পাউন্ড, তার মানে ভারতীয় টাকায় প্রায় 84 টাকা। দোকানে ঢুকে না কিনে বেরিয়ে যেতে সংকোচ হচ্ছিল। কলকাতা থেকে আসার সময় সুধামাসির টাকায় কিছু ডলার দুজনের নামে কিনে দিয়েছিলেন অরূপ লাহিড়ী। দাঁত মাজার পর চা বা কফি না পেলে খারাপ লাগে। অর্জুন 1 কাপ কফি নিয়ে চুমুক দিতেই শুনল হাই। সে দেখল ওই লোকটি হাত নেড়ে কাছে এলো। কফি? অর্জুন মাথা নাড়ল। ইয়েস। ডু ইউ লাইক ইট? ইচ্ছে করেই অর্জুন জিজ্ঞেস করল। ও নো নো, নো হট ড্রিঙ্ক, সরি। লোকটা হাসল। ওর বাঁধানো দাঁতের দিকে তাকিয়ে অর্জুনের মনে পড়ল প্লাস্টিকের থলের কথা। গরম জিনিস মুখে গেলে সেই থলে কেটে যেতে পারে বলেই কি ও খাচ্ছে না? এই সময় দুজন লোক হঠাৎ লোকটার দুপাশে চলে এসে তাদের কার্ড দেখিয়ে টানতে টানতে দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিল। একজন ওর জ্যাকেট, শার্ট, প্যান্ট থেকে শুরু করে সর্বাঙ্গ সার্চ করতে লাগলো। ও জুতো খুলেও দেখলো ওরা। জ্যাকেটের ভাঁজও পরীক্ষা করা হলো। শেষ পর্যন্ত কিছুই না পেয়ে ছেড়ে দিয়ে চলে গেল। লোকটা কিন্তু একটুও রাগল না। ফিরে এসে অর্জুনের পাশে দাঁড়িয়ে বলল, এরা কি ভাবে বলো তো? সবাই ক্রিমিনাল।